হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃত্তিকা। এখন রয়েছি ক্যানাডার ক্যালগেরি শহরে। আজ সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর ঘড়িতে সময় সকাল 9টা। এখন ক্যালগেরিতে বেশ গরম, মাঝে মধ্যে আমাদের ফ্যানও চালাতে হচ্ছে। ফ্যান চালানোর মতো গরম হয়তো পড়েনি, কিন্তু এটা তো শীতপ্রধান দেশ। এখানকার ঘরবাড়িগুলো এমনভাবে তৈরি যাতে শীতের সময় গরম থাকে। দেওয়ালগুলো কংক্রিটের হলেও দুই পাশে কাঠ দেওয়া থাকে। আর ঘরে যে জানলাগুলো থাকে সেগুলো কোনোটাই পুরোপুরি খোলা যায় না। এই কারণে ঘরের ভেতর হাওয়াও ঢুকতে পারে না। কোনো কোনো অ্যাপার্টমেন্টে তো বারান্দাই নেই। আমরা এখন যে বিল্ডিংটায় থাকি এটা পুরোটাই রেন্টাল অ্যাপার্টমেন্ট। মানে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ইউনিট ভাড়া দেওয়ার জন্য। একটা কোম্পানি এই গোটা বিল্ডিংটাকে ম্যানেজ করছে। বিল্ডিংয়ের নিচেই আছে এটার অফিস। যদিও এখানে বেশিরভাগ অ্যাপার্টমেন্টেই কোনো সিকিউরিটি গার্ড থাকে না, তবে আমাদেরটায় শুধু রাত্রে একজন করে থাকে। এখন মনে হতে পারে যে সিকিউরিটি গার্ড থাকে না, তাহলে নিরাপত্তা কোথায়? যে কেউ তো অ্যাপার্টমেন্টের মধ্যে ঢুকে যেতে পারে। হ্যাঁ, তা ঠিক। এই অ্যাপার্টমেন্টে আমরা যারা থাকি প্রত্যেকের কাছেই একটা করে ইলেকট্রনিক ফোব থাকে। সেটা টাচ করলে তবেই দরজা খুলবে, নয়তো খুলবে না। আর যদি তোমার বাড়িতে কোনো গেস্ট আসে তার জন্য রয়েছে ইন্টারকম। আমাদের নামে যে কোডটা জেনারেট হয়েছে সেই কোডটা গেস্টকে দিয়ে রাখলে গেস্ট যখন অ্যাপার্টমেন্টে আসবে সেখানে একটা ইন্টারকম থাকবে, সেখানে ওই কোডটা এন্টার করলে আমাদের কাছে একটা ফোন আসবে। কলটা আমরা অ্যাকসেপ্ট করলে দরজা খুলে যাবে। আবার কখনো যদি আমার মনে হয় বাড়িতে কেউ আসার নেই অথচ ইন্টারকম থেকে কল আসছে, তাহলে কিন্তু আমরা সেটা ডিনাইও করতে পারি। গত 2 দিন হলো বাড়িতে ডাইনিং টেবিল আর চেয়ার এসেছে। এখন আর নিচে বসে খেতে হবে না। তবে এটাকে এখনও ডেকোরেট করা হয়নি। আজকেই যাব ডলারামা, কিছু জিনিস কিনে আনবো। সুন্দর করে না সাজালে ঠিক খেতে বসেও শান্তি হচ্ছে না। আমাদের অ্যাপার্টমেন্টটা তো ছোট, তাই বাইরে থেকে ভেতরে ঢোকার গেটগুলোতেই শুধু ইলেকট্রনিক লক লাগানো আছে। কিন্তু যেগুলো অনেক বড় বড় অ্যাপার্টমেন্ট সেগুলোতে আবার লিফটে করে উপরে ওঠার সময়ও ইলেকট্রনিক ফোবটা ইউজ করতে হবে। সেখানেও লক লাগানো আছে। মানে কেউ যদি বাই চান্স গেট দিয়ে ঢুকেও পড়ে, সে কোনোভাবেই ওপরে উঠতে পারবে না। আজকে তো অন্য টপিকে কথা বলতে বলতে কি রান্না করছি সেটা বলাই হচ্ছে না। যদিও দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে। 3টে উচ্ছে, 2টো পটল পড়েছিল ফ্রিজে। ভাবলাম ওগুলোকে ভাজা করে দিই, আর তার সাথে এরকম সরু সরু করে কেটে আলু ভাজি, আর টমেটো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল। রনর আর আমার ডিম ভাজা, দ্বীপের একটা মাছ ভাজা। এই হবে আজকের রান্না। আর ওই যে আলু ফুলকপিটা ভাজছিলাম, ওটা সিদ্ধ করে আজকে পাও ভাজি বানাবো। পাও ভাজিতে সব রকম সবজিই দেওয়া যায়, তবে আমার কাছে শুধু ফুলকপি আর আলু ছিল, ওগুলো দিয়েই বানাচ্ছি। আলু ফুলকপিটা ভেজে ওটা সিদ্ধ করে নেব। তারপরে যেমন করে ডিম কষা বা মাংস বানাই ঠিক তেমন একটা মশলা বানিয়ে নিতে হবে। মানে পেঁয়াজ ভেজে আদা রসুন টমেটো বাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে লাস্টে পাও ভাজি মশলা দিয়ে আরও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আজকে 3জনই রান্নাঘরে। আমি তো রান্না করছি, দীপ ওর কাজ করছে, আর এই সময় রনকে আমি কিছু পড়াশোনা দিয়ে বসিয়ে রাখি। তো সেইগুলোও আমার কাছে এসেই করছে, কারণ কিছু কিছু আবার জিজ্ঞেস করতে হচ্ছে, বারবার উঠে উঠে আসতে হচ্ছে, তাই একেবারে রান্নাঘরে এসেই বসে গেছে। এই যে আমার পাওভাজির মশলা রেডি। একটু আগে বললাম তোমাদের যে কীভাবে আমি এই মশলাটা বানিয়েছি। বিশেষ কিন্তু কিছুই না, যেমন করে আমরা ডিম কষা বা চিকেন রান্না করি ঠিক তেমনই একটা মশলা বানিয়ে নিতে হবে। শুধু এক্সট্রা যেটা অ্যাড করতে হবে পাওভাজি মশলা, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, বাড়িতেও হয়তো বানানো যায়, কিন্তু আমার পক্ষে আর এটা সম্ভব না। এরপরে ওই মশলার মধ্যে সিদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবং ভালো করে হাতায় করে স্ম্যাশ করে ঠিক এই রকম একটা পর্যায়ে নিয়ে চলে আসবো, কিছুটা পায়েসের মতো। তারপরে এর মধ্যে আবার এক্সট্রা পাওভাজি মশলা অ্যাড করব, দেবো একটু কাসুরি মেথি আর ধনেপাতা, আর ঠিক নামানোর আগে অল্প একটু বাটার। একদম রেডি আমাদের পাওভাজি মশলা। দারুণ খেতে হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত খাবার সময় এটা আমি ভিডিও করতে পারিনি। রাত্রেবেলা আমার ক্যামেরায় চার্জ ছিল না, তো সেটা তখন চার্জে দিয়েছি। আর এতটাই খিদে পেয়ে গিয়েছিল যে আমরা বসে খেয়েও নিয়েছি, ভিডিও করার কথা আর মনেও নেই। দীপকে মাছটা ভেজেই দেবো ঠিক করেছিলাম, কিন্তু কি মনে হলো হাতে একটু সময় আছে দেখে পেঁয়াজ টমেটো রসুন দিয়ে অল্প একটু সর্ষে বাটা দিয়ে ঝাল করে দিলাম। দুপুরবেলা আমি যা রান্না করেছিলাম সেগুলো দুপুরেই শেষ হয়ে যাওয়ার কথা, তাই ভাবলাম রাত্রের জন্য একটু পাওভাজি বানিয়ে রাখি। এই হলো আজকে আমার রান্নাবান্না। বিয়ের আগে আমি মুসুরির ডালে জিরে ফোড়ন দিতাম, কিন্তু বিয়ের পর দেখতাম শাশুড়ি মা 5 ফোড়ন দিয়ে মুসুরির ডাল বানায়, আর সেটাও খেতে দুর্দান্ত হয়। তারপর থেকে আমি 5 ফোড়ন দিয়েই বানাই। ভাতটা জাস্ট খাবার আগেই বানিয়েছি। ভাত গরম থাকলেই আমার ঘি খেতে ইচ্ছা করে, কিন্তু মায়ের দেওয়া সেই ঘিটা শেষ হয়ে গেছে। আবার এখানে খুঁজে একটা ভালো ঘি কিনতে হবে। আমরা যে রেন্টাল অ্যাপার্টমেন্টগুলোয় থাকি সেগুলোর কোনোটাতেই ডোরবেল নেই। বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাহলে তো ইন্টারকম আছেই, সেখান থেকেই তুমি জেনে যাবে যে তোমার বাড়িতে গেস্ট এসে গেছে। আর যদি অন্য কেউ আসতে চায় তাহলে তাকে দরজায় নক করতে হবে। তবে এখানে খুব প্রয়োজন বা ইনভিটেশন ছাড়া কেউ কারোর বাড়ি চট করে যায় না। এখানে যে পার্সোনাল বাড়িগুলো আছে সেগুলোতে কিন্তু ডোরবেল থাকে। রনকে নিয়ে আমি 1 ঘন্টা আগে বেরিয়েছি, ও পার্কে খেলছিল।
তারপরে মনে পড়লো আজকে তো ডলারামা যেতেই হবে, ডাইনিং টেবিলটা একটু না সাজালে একদম ভালো লাগছে না। তো দীপকে ফোন করলাম যে ওর কাজ হয়ে গেছে নাকি, আর 5 মিনিট আছে, আমি কাজ শেষ করে নিচে যাচ্ছি। আর যে পার্কটায় রণ খেলে ওটা তো একদম আমার বাড়ির কাছে। তো দীপ নিচে নামলো, আমরাও চলে এলাম বাড়ির সামনে। তারপরে 3 জনে একসাথে এলাম ডলারামা। ডলারামা হলো আমাদের মতো ইমিগ্রেন্টদের কাছে একটা জ্যাকপটের মতো। এখানে সংসারের হিরে থেকে জিরে সব পাওয়া যায় অত্যন্ত কম দামে। কম দাম মানে যে জিনিস খারাপ হবে তা কিন্তু নয়, কোয়ালিটিও যথেষ্ট ভালোই থাকে। এখানে প্রত্যেকটা জিনিসের দাম সর্বোচ্চ $5 মধ্যে। তবে এখন দেখেছি কিছু কিছু জিনিসের দাম $7 অবধিও যায়। আমরা কিনতে বেরোই হয়তো 3টে জিনিস, আর কিনে নিয়ে ফিরি 10টা জিনিস। ছোটোবেলায় দেখতাম, ছোটোবেলায় বলাটা ভুল হবে, এখনও অবধি আমার শ্বশুরমশাই বা আমার দাদু ফর্দ করে নিয়ে বাজারে যায়, সেই ফর্দ অনুযায়ী মিলিয়ে জিনিস কিনেই বাড়ি আসে, এক্সট্রা কোনো কিছু কেনা হয় না। এটার দাম কত? $2 ম্যাটগুলোর সাথে ম্যাচ করে একটা নাও, মানে এটা তো একটু গ্রিন গ্রিন আছে, একটু দেখো ওই গ্রিন চেকটা বা ওই ওপরের ওইটা, এই ওপরের ওইটাও কিন্তু ভালো লাগবে, এই যে এইটা, এটা তাহলে এটার মেটেরিয়ালটা যদি ভালো হয় তাহলে এটাই নাও। এটার সাথে ম্যাচ করছে তো এটা? হ্যাঁ হ্যাঁ ম্যাচ করছে। আমি যাব না তো। রনকে নিয়ে বাজার করতে যাওয়া মানে এইসব কান্নাকাটি বায়না চলতেই থাকে। ওর জন্য খেলনা অলরেডি একটা কেনা হয়েছে, তারপরেও আরেকটা জিনিস নেওয়ার জন্য বায়না চলছে। ঘড়িতে সময় এখন সন্ধে 8টা, অথচ রোদের তাপ যথেষ্ট গায়ে লাগছে। আগের ব্লগগুলোতেও তো তোমাদের বহুবার বলেছি যে এখানে সন্ধে হতে হতে 9:30 বেজে যায়, আর একেবারে ঘুটঘুটে অন্ধকার হতে 10টা 10:30 বেজে যায়। আজকে সারাদিন 28 ডিগ্রি টেম্পারেচার ছিল, আর এখন 26 ডিগ্রি দেখাচ্ছে। সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। গ্রীষ্মকাল পড়তে না পড়তেই এখানে চারিদিকে রং বেরঙের ফুল দেখা যায়, সেটা রাস্তায় হোক, কারোর বাড়িতে হোক বা রেস্টুরেন্টে হোক। এই টবটার মধ্যে তো অনেকগুলো গাছ একসাথে বসানো আছে, তার মধ্যে একটা ফুলকে একটু চেনা চেনা লাগলো। গাঁদা ফুল। এই ফুলটার গন্ধ এলেই কেমন যেন সরস্বতী পুজোর কথাই মনে পড়ে। দেশে তো গাঁদা ফুলটা শীতকালেই ফোটে, আর ওই সময় সরস্বতী পুজোটাও হয়, দুটো যেন কেমন মিলে মিশে গেছে। এই হলো আজকের বাজার। রণ যেটা ছোঁ মেরে নিয়ে চলে গেল ওটা হলো শিপার। আমি যেহেতু কিনেছি ওকেও কিনতে হবে। যখনই ডলারামা যাই তখনই 90% জিনিসই থাকে আমার রান্নাঘরের। রান্নাঘর সংক্রান্ত কোনো কিছু কেনা মানেই সেটা যেন আমার নিজের জন্যই কেনা। একটা বড় বক্স কিনেছি, অনেক দিন ধরেই ভাবছিলাম এটা কিনবো, কারণ এই মশলাগুলো খুলে খুলে ব্যবহার করি, গার্ডারও নেই আমার কাছে যে মুখগুলোকে বেঁধে রাখবো। আবার যদি বক্স থেকে প্যাকেটগুলো বের করে রাখি তাহলে কোনটা যে কিসের মশলা সেটাই বুঝতে পারবো না। আর এগুলো এরকম খোলা অবস্থায় বেশি দিন রাখলে তো ভালোও থাকবে না, তাই ওই সব বক্সগুলো একটা বড় বক্সের মধ্যে ঢুকিয়ে রাখলাম। চলো এইবার ডাইনিং টেবিলটা ডেকোরেট করে নিই। এই যে টেবিল ক্লথটা, এটা কটন নয়, তাই এটার উপরে আর কোনো প্লাস্টিকের কিছু পাতারও প্রয়োজন নেই। তবে এই ম্যাটগুলো প্রয়োজন, কারণ গরম কিছু যখন রাখবো তখন টেবিল ক্লথটা নষ্ট হয়ে যেতে পারে। আচ্ছা, এই ম্যাটগুলো কি টেবিল ক্লথের সঙ্গে মানিয়েছে নাকি একটু খাপছাড়া হয়ে গেল? তোমরা অবশ্যই কমেন্টে জানিও। এই কাঁচের কন্টেনারটায় আমি একদিন কোল্ড কফি খেয়েছিলাম, তারপরে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম ঠিক এই কারণেই। আর একদিন এটাতেই ফুল রেখেছিলাম, মনে আছে? আর এই যে রং বেরঙের স্টোনগুলো দিলাম, এগুলো রনর খেলার, কিনেছিল কোনো এক যুগে, খেলে তো না, পড়েই থাকে, তাই ভাবলাম সুন্দর করে কাজে লাগাই এটা। একদম বাঁ দিকে ওই কন্টেনারটায় অল্প একটু নুন রেখেছি, বিট নুন। খেতে বসে দেখেছি নুনটাই সব থেকে বেশি দরকার হয়। এত কিছু নিলাম কিন্তু টিস্যু হোল্ডারটাই নিতে ভুলে গেলাম। যাই হোক, তোমরা জানিও যে আমার এই ডেকোরেশনটা কেমন লেগেছে। আজকের মতো চললাম তাহলে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট।